দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। দর্শক, যুদ্ধবিরতির খোলসের আড়ালে মধ্যপ্রাচ্যে আসলে কি ঘটছে? একদিকে যখন পর্দার পিছনে ডিপ্লোম্যাসি বা কূটনীতির খেলা চলছে, ঠিক তখনই স্টেট অফ হরমুজের কাছে মার্কিন বিমান বাহিনীর ভয়াবহ বোমাবর্ষণে কেঁপে উঠেছে ইরানের বন্দর আব্বাস। আর এর ঠিক পরেই হাত গুটিয়ে বসে থাকেনি ইরান, সরাসরি কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইরানের আইআরজিসি, যার ভিডিও ইতিমধ্যে তারা প্রকাশও করেছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ানের একটা অজানা অর্থনৈতিক যুদ্ধের ইঙ্গিত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য কি আবারও একটা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে এগোচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই প্রত্যেকটি খবরের ভিতরের জিওপলিটিক্যাল চালগুলো বিশ্লেষণ করব, বোঝার চেষ্টা করব এই তথাকথিত সিজফায়ারের আড়ালে আসলে কোন পরাশক্তি কি ফায়দা লুটতে চাইছে। আজ 29 মে 2026, আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশ্লেষণ। দেখুন, গ্লোবাল পলিটিক্সে যা দেখানো হয় আসল ঘটনা তার চেয়ে অনেক বেশি জটিল থাকে। বর্তমান পরিস্থিতিকে বলা হচ্ছে যুদ্ধবিরতি, কিন্তু বাস্তবে এই যুদ্ধবিরতির আড়ালেই আমেরিকা ইরানের উপর তাদের চাপ প্রয়োগের নীতি চালিয়ে যাচ্ছে। গতকাল 28 মে রাতের বেলার খবর এবং ছবিগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে আমেরিকা নতুন করে ইরানের উপরে আবার হামলা চালিয়েছে। রিপোর্ট অনুযায়ী দক্ষিণ ইরানের বন্দর আব্বাস শহরে গভীর রাতে 3টে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন ক্রমাগত ইরানকে হুমকি দিয়ে যাচ্ছে যে যদি তাদের শর্ত অনুযায়ী কোনো ডিল বা চুক্তি না হয়, তবে আমেরিকা ইরানকে একেবারে শেষ করে দেবে। মার্কিন ফৌজের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তারা হরমুজ প্রণালীর আশেপাশে 4টি ইরানি অ্যাটাক ড্রোন গুলি করে নামিয়েছে, কারণ সেগুলো নাকি মার্কিন বাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছিল। শুধু তাই নয়, বন্দর আব্বাসে অবস্থিত ইরানের একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনেও আমেরিকা হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তাদের যুক্তি হলো সেখান থেকে পঞ্চম একটি ড্রোন লঞ্চ হওয়ার অপেক্ষায় ছিল, যা তাদের জন্য বিপজ্জনক হতে পারত। দেখুন, আসল ব্যাপারটা হলো আমেরিকা এমন একটা গেম খেলছে যেখানে তারা একদিকে বলছে যুদ্ধবিরতি চলছে, পর্দার আড়ালে কূটনীতিও চলছে, আবার অন্যদিকে তারা ছোট ছোট মিলিটারি অ্যাটাক করে ইরানকে চাপে রাখার পলিসিও জারি রেখেছে। কিন্তু এই স্ট্র্যাটেজি যে কোনো সময় একটা নতুন এবং বড় যুদ্ধের দরজা খুলে দিতে পারে, কারণ আপনি কাউকে ক্রমাগত উস্কে দিয়ে শান্তিতে থাকার আশা করতে পারেন না। আমেরিকার এই উস্কানিমূলক পদক্ষেপের পর ইরান কিন্তু এবার আর চুপ করে বসে থাকেনি। আমেরিকার এই হামলার জবাবে ইরান তাৎক্ষণিকভাবে অত্যন্ত কঠোর একটি পাল্টা জবাব দিয়েছে। ইরানের আইআরজিসি দাবি করেছে যে তারা কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে সরাসরি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। তাসনিম নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী আইআরজিসি জানিয়েছে যে এই পাল্টা হামলাটি করা হয়েছে 28 মে ভোর ঠিক 4:50 ইরানের বক্তব্য একদম পরিষ্কার, বন্দর আব্বাসের কাছে মার্কিন বাহিনী যে এরিয়াল প্রজেক্টাইল এবং ওই মিসাইল হামলা চালিয়েছে তার সরাসরি জবাব দেওয়াটা তাদের জন্য অপরিহার্য ছিল। আইআরজিসি তাদের বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছে যে এটি আমেরিকার জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা। শত্রুদের এটা খুব ভালোভাবে বুঝে নেওয়া উচিত যে ইরানের উপর কোনো হামলা বিনা জবাবে পার পাবে না, এবং ভবিষ্যতে যদি আমেরিকা আবারও এমন কোনো দুঃসাহস দেখায় তবে তার পরিণতি হবে আরও ভয়ঙ্কর। দর্শক, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ইরান এখন আর কেবল ফাঁকা বুলি বা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ নেই, তারা সরাসরি মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করছে এবং সেগুলোর প্রমাণও বিশ্বের সামনে তুলে ধরছে। গতকাল 28 মে দুপুর ঠিক 1টার দিকে ইরানের আইআরজিসি এই হামলার বেশ কিছু ছবি এবং ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। এই ভিডিওগুলোতে স্পষ্টতই দেখা যাচ্ছে কিভাবে ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করা হচ্ছে এবং দাবি করা হচ্ছে যে এগুলো কুয়েতের সেই মার্কিন ঘাঁটির দিকেই ধেয়ে যাচ্ছে। যদিও কুয়েতের তরফ থেকে বলা হয়েছে যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এই মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করেছে, কিন্তু
তারা এই মিসাইলগুলো কোথা থেকে এসেছে বা আদতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে পরিষ্কার কিছুই বলেনি। পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা এখানে স্পষ্ট। কিন্তু পারস্য উপসাগর থেকে শুরু করে স্ট্রেট অফ হরমুজ পর্যন্ত পুরো এলাকা যে আবারও একটা বড়সড় যুদ্ধের ছায়ায় ঢেকে যাচ্ছে সেটা আর অস্বীকার করার উপায় নেই। এখন এই পুরো উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইরান কিন্তু আমেরিকা এবং ইসরায়েলকে সরাসরি একটি নতুন ওয়ার্নিং দিয়েছে, যা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আইআরজিসির উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন যে অতীতের সংঘাতগুলোতে ইরান তাদের সম্পূর্ণ সামরিক শক্তি কখনোই ব্যবহার করেনি, কিন্তু যদি নতুন করে কোনো আগ্রাসন চালানো হয় তবে ইরানের জবাব হবে এমন যার ধারণা শত্রুরা বিন্দুমাত্রও করতে পারছে না। ইরান এমন কিছু কৌশলগত পদক্ষেপ নেবে যা আমেরিকা এবং ইসরায়েলকে আক্ষরিক অর্থেই চমকে দেবে। দেখুন, সাম্প্রতিক সময়ে আইআরজিসি বারবার এই ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনের যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এই লড়াইয়ের পরিধি পুরো অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। এটা পশ্চিমাদের জন্য একটা বিশাল চিন্তার বিষয়, কারণ তারা সবসময় যুদ্ধকে নিজেদের সীমানার বাইরে রাখতে চায়। তবে এর পাশাপাশি আমাদের ইরানের ভিতরের বাস্তব চিত্রটাও একটু গভীরভাবে বুঝতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান গতকাল অত্যন্ত বাস্তবসম্মত একটি কথা বলেছেন। তিনি স্বীকার করেছেন যে ইরান এখন আর শুধু মিলিটারি ফ্রন্টে লড়ছে না, বরং তাদের আসল যুদ্ধটা এখন এসে ঠেকেছে দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপর। এটা শুনতে একটু পরস্পর বিরোধী মনে হলেও এটাই জিওপলিটিক্সের রূঢ় বাস্তবতা। একদিকে ইরান সামরিকভাবে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত, অন্যদিকে দেশের ভিতরে মুদ্রাস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট নিয়ে তাদের প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে। এখন প্রেসিডেন্ট পেজিশিয়ানের মতে শত্রুরা খুব ভালো করেই জানে যে শুধুমাত্র মিসাইল ছুড়ে বা এয়ার স্ট্রাইক করে ইরানকে দমানো যাবে না, তাই তারা স্যাংশন, তেলের উপর চাপ সৃষ্টি এবং অর্থনৈতিক যুদ্ধের মাধ্যমে ইরানকে ভিতর থেকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ আমেরিকা এখানে একটা দ্বিমুখী নীতি গ্রহণ করেছে, বাইরে থেকে সামরিক উস্কানি দিয়ে ইরানের ফোকাস নষ্ট করা এবং ভিতর থেকে অর্থনৈতিক শ্বাসরোধ করে সে দেশের মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা। দর্শক, আজকের এই বিশ্লেষণ থেকে একটা বিষয় একদম জলের মতো পরিষ্কার, যে মধ্যপ্রাচ্যের শান্তি বা সিজফায়ার এই মুহূর্তে কেবলই খবরের কাগজের হেডলাইনে বা চুক্তিতে আটকে আছে। বাস্তবে পর্দার আড়ালে পরাশক্তিগুলো তাদের নিজেদের জিওপলিটিক্যাল ফায়দা লুটতে প্রতিনিয়ত দাবার চাল চেলে যাচ্ছে। আমেরিকার এই ছোট ছোট হামলা এবং তার জবাবে ইরানের সরাসরি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়া, এই ঘটনাগুলো প্রমাণ করে যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে কূটনীতির টেবিল থেকে বেরিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটা কি কেবলই একটা সীমিত পাল্টা আঘাত, নাকি আমরা সত্যি একটা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি? পশ্চিমাদের এই চাপিয়ে দেওয়া অর্থনৈতিক এবং সামরিক যুদ্ধের বিপরীতে ইরান কতদিন তাদের এই শক্ত এবং আপোষহীন অবস্থা ধরে রাখতে পারবে বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হুসাইন সাম্প্রতিক সময়ে একটি টেলিভিশনের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি পিলে চমকানো কতগুলো তথ্য উপস্থাপন করেছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং হঠাৎ করে জনাব তৌহিদের মতো একজন ঝানু কূটনীতিবিদ, যিনি তার অতি উচ্চমার্গে লেখাপড়া এবং কম কথা বলা, মার্জিত কথা বলা এবং তার যে সততা, এই সততার জন্য তিনি প্রশংসিত ছিলেন, হয়তো এখনো আছেন। এই মানুষটি অলনে ছাড়েন কেন এই ধরনের সাক্ষাৎকার দিলেন? 2 নম্বর হলো যে এই মানুষটি কি করে এই মার্কিন ডিপ স্টেটের যে একটা যাকে বলা হয় চ্যানেল, একটা সিন্ডিকেট,
কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা সিন্ডিকেট, এর মধ্যে কি করে জড়ালেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে যেটা বলা প্রয়োজন সেটা হলো, সারা বাংলাদেশে বিভিন্ন কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী, তাদের সবাইকে নিয়ে ভীষণ রকম বিষোদ্গার চলছে। বর্তমান বিএনপি সরকার প্রাণান্ত চেষ্টা করছেন যে কোনো অবস্থাতেই যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষয়ক্ষতি না হয়, জনগণ যেন তাকে আক্রমণ করতে না পারে, এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা এবং আন্তরিকতা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী আছেন তাদের সবাইকে হেফাজত করা, রক্ষা করা, সংরক্ষণ করা এবং নিরাপদ রাখার যে প্রত্যয় সরকার দেখাচ্ছে, এটা কি প্রশংসনীয় না নিন্দনীয় সেটা ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু বাস্তবতা হলো যে জনরোষ এমন একটা পর্যায়ে চলে গেছে, এই জনরোষের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যারাই অবস্থান নিচ্ছেন তারা জনগণের ক্রোধের মধ্যে পড়ে গেছেন। এই গেল এক। 2 নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কর্মকাণ্ডগুলো করেছেন, সেই কর্মকাণ্ডগুলো যখন তিনি ক্ষমতায় ছিলেন, মূলত তখন তাকে একজন লোভী, মানি লাভার, টাকা প্রেমী, ক্ষমতা প্রেমী, স্বার্থপর এরকম একজন মানুষ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হতো। এর কারণ হলো তিনি 5 বছর, 10 বছর, 50 বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখতেন। তিনি রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে সারা দুনিয়া ঘুরে বেড়াতেন। তিনি এদেশের মিডিয়া থেকে শুরু করে এদেশের যারা জ্ঞানী, গরিব, বুদ্ধিজীবী তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, এবং বিদেশি, যে কোনো বিদেশি, সেটি যত নিম্নমানের হোক না কেন, গায়ের রং সাদা হলে তিনি পাগল হয়ে যেতেন, সাংবাদিক কিংবা কূটনীতিবিদ বা এনিথিং। তার যে দীর্ঘদিনের মার্কেটিং কোয়ালিটি, জিনিয়াসনেস, যেটিকে আমরা মার্কেটিংয়ের ভুং ভাং বলতে পারি, এগুলো রাষ্ট্র ক্ষমতায় বসে তিনি দেখানোর চেষ্টা করলেন। তিনি তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে আনোয়ার ইব্রাহিম, মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তাকে আনালেন, পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে আনালেন, জাতিসংঘের মহাসচিবকে আনালেন। কাজের মনে কাজ কিছুই হলো না, রাষ্ট্রের অর্থ গেল এবং আমাদের আরো অনেক ক্ষেত্রে মহা সর্বনাশ হয়ে গেল। তো তার শাসনামলে আমরা তার যে ব্যক্তিগত লোভ লালসা, মামলা থেকে তিনি কি করে নিজেকে সরিয়ে নিলেন, কি করে অর্থবিত্ত তিনি রাষ্ট্রীয় অর্থ এগুলো লোপাট করলেন, নিজের বিরুদ্ধে যে সকল মামলা মোকদ্দমার পাশাপাশি যে সকল অর্থনৈতিক সিদ্ধান্ত ছিল সেগুলো তিনি কি করে কর্মকুব সহ অন্যান্য বিষয় করলেন, এগুলি নিয়ে আমরা আলোচনা করতাম। কিন্তু এই মানুষটি এই বাংলার হাজার বছরের ইতিহাসে এই দেশকে অর্থনৈতিকভাবে শৃঙ্খলিত করে, রাজনৈতিকভাবে দাসত্বের বাজারে বিক্রি করার জন্য এবং ভৌগোলিকভাবে এটিকে পরহস্তে তুলে দেওয়ার জন্য আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছেন, সেই চুক্তির যে নেতিবাচক দিক যত সামনে আসছে তত বেশি জনগণ বিক্ষুব্ধ হয়ে পড়ছে। এর প্রেক্ষিতে ওনার যারা সহযোগী ছিলেন তাদের মধ্যে অনেকে এখন ওনার বিরুদ্ধে কথা বলছেন। অত্যন্ত জনপ্রিয় একজন যাকে বলা হয় বুদ্ধিজীবী, ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি প্রথম থেকে বলছেন যে তার একটা কিচেন ক্যাবিনেট আছে, এখানে অনেক কিছু হতো তিনি জানতেন না, এখানে তিনি পরবাসী ছিলেন ইত্যাদি। এরপর ফরহাদ মজহার সাহেবের স্ত্রী ফরিদা আপা, তিনিও অনেক কথা বলেছেন এই মার্কিন চুক্তি সহ অন্যান্য বিষয়। এবং সাম্প্রতিক সময় একেবারে হাটে মানে রীতিমতো বোমা ফাটিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ। এই জিনিসগুলো কেন হচ্ছে? ইট মিনস ওনার সাথে যারা ছিলেন তারা বুঝতে পারছেন যে সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে যে রাজনৈতিক বিবর্তন, পরিবর্তন এবং জনগণের যে মন এবং মানসিকতা, সেক্ষেত্রে ইউনূস সাহেবের সঙ্গী সাথী হওয়া বা তার সাথে থাকার জন্য যে সকল
আহ, লোকজন আগামীতে জনরোষের শিকার হবেন। তো সেই জনরোষ থেকে বাঁচার জন্য হয়তো এখন অনেকে সত্য কথা বলা শুরু করেছেন এবং এটা আরো বাড়তে থাকবে। তহিদ সাহেব তার বক্তব্যে যে জিনিসটি বলেছেন যে সেটি হলো যে তিনি নামকা ওয়াস্তে একজন উপদেষ্টা ছিলেন, মন্ত্রী পদমর্যাদায়। তিনি তার কাজকর্মে একেবারেই স্বাধীন ছিলেন না, কোনো অবস্থাতেই তার মনে শান্তি ছিল না এবং তিনি সম্মানিত বোধ করছিলেন না। এই জন্য পরপর 3বার তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন, যেটা আমরা ওই সময়টাতে শুনেছি, সন্দেহ করেছি এবং বলেছি। সেই পদত্যাগ পত্র গৃহীত হয়নি। এই গেল এক। 2 নম্বরে তার কাছে যখন জিজ্ঞাসা করা হলো যে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি, তিনি কূটনীতির ভাষায় খুব সংক্ষিপ্তভাবে যেটি বললেন সেটা হলো আওয়ামী লীগ ফিরে আসবে, রাজনৈতিকভাবে ফিরে আসবে, ক্ষমতায় ফিরে আসবে এবং আগামীতে যে নির্বাচন, এটা কি 5 বছর পরে হবে, মধ্যবর্তী নির্বাচন হবে, নাকি যে কোনো সময় হতে পারে, এটা উনি অবশ্য বলেননি। উনি যে কথাটি বলেছেন যে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, দ্যাটস অল। সারা বাংলাদেশ এগুলো নিয়ে ভীষণ রকম আলোচনা চলছে। এই বিষয় নিয়ে আর নতুন করে কোনো কিছু বলার দরকার নেই। আমি যে বিষয় নিয়ে গিয়ে বলবো সেটা হলো মার্কিন যে ডিপ স্টেট, একটা অসমর্থিত খবরে আমরা যেটা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা বাণিজ্য মন্ত্রী কে একজন যেন, মার্কো রুবিও সম্ভবত, উনি সম্প্রতি ভারত সফর করেছেন। অজিত দোভাল পররাষ্ট্র মন্ত্রী তাদের সঙ্গে দেখা করেছেন এবং সেখানে বাংলাদেশকে কেন্দ্র করে মার্কিন যে ডিপ স্টেটের যে পলিসি, এটি যে আমেরিকার একটি ভুল সিদ্ধান্ত, এই কথা তিনি স্বীকার করেছেন, বলেছেন এইরকম একটি গুজব কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হোয়াট এভার মেবি, এটি একবার 100% গুজব হতে পারে, কোনো কিছুই না বলা হতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো কারণেই হোক না কেন, তাদের যে ডিপ স্টেট পলিসি বা তারা যে মানুষরূপী কিছু দেশদ্রোহীকে লালন পালন করেছিল, তাদের অযোগ্যতা, অথর্বতা এবং অজনপ্রিয়তার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ বাংলাদেশের সঙ্গে এতটা হুমকির মুখে পড়েছে যে এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার প্রতি যে ঘৃণা, এরকম ঘৃণা রাজাকার আলবদরদের উপরও পড়েনি, এরকম ঘৃণা পাকিস্তানের উপরে হয়নি, এরকম ঘৃণা ভারতের উপরে হয়নি। এই জাস্ট গত 2 বছরে ইউনুসের জমানা থেকে আজ পর্যন্ত আমেরিকা বলতেই এখন বাংলাদেশে যারা লোকজন তারা সবাই ইতিহাসের সবচাইতে দুর্ধর্ষ চেঙ্গিস খান, হালাকু খান এদের বংশধর মনে করছে। আর হালাকু খান, চেঙ্গিস খানের কোনো এজেন্টকে যদি আমজনতা পায়, বাগে পায়, তাহলে কিভাবে যে তারা ডলা দেবে, মরিচ ডলা দেবে, এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই। এটা আমেরিকাও বুঝে গেছে, তার লোকজন বুঝে গেছে, ফলে এখন যে যার মতো করে এখন বক্তব্য দিচ্ছে। এখন আমার কাছে মাঝে মাঝে প্রশ্ন হয় যে এই মানে আমেরিকার যে ডিপ স্টেট গুলো, এটা কিভাবে অর্গানাইজ হলো। আপনি লক্ষ্য করেন যে ডেইলি স্টার এবং প্রথম আলো, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই দুটো পত্রিকা এবং এই দুটো পত্রিকার মালিক পক্ষ এবং সম্পাদক, তারা এই বাংলাদেশে অনেক কিছুরই নাটের গুরু। সে আগের 1/11 বিএনপিকে উচ্ছেদ করা, পরবর্তীতে 10 টাকা কসরো মামলা, উলফা, তারপর -2 থিওরি এবং একেবারে সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় আনা ইত্যাদি, তার ক্যাবিনেট গঠন করে দেওয়া, এই জিনিসগুলো মানে এখনো পর্যন্ত তারা যেভাবে চলছে, সরকার, তারেক রহমান সাহেবের সরকার যেভাবে চলছে, সেখানে এই সিন্ডিকেটের মধ্যেই আছে। আচ্ছা, খোলামেলা করে আপনি বলেন তো, আসিফ নজরুল সাহেব ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ, তার কথা বাদ দিলাম, তার এখানে যে উপদেষ্টা হওয়া, আইনের অধ্যাপক, তিনি আইনমন্ত্রী হলেন। সংযোগ কি, প্রথম আলোতে তিনি নিয়মিত কলাম লিখতেন এবং এই গ্রুপটির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং তার বইপত্র প্রথম আলো থেকে প্রকাশিত হয়। দ্বিতীয়ত হলো ফাইজুল কবির সাহেব, কোত্থেকে আসলেন, ফাইজুল করিম খান, সেখানে তিনি লিখতেন। মূলত তিনি জামাত মাইন্ডেড লোক, কিন্তু জামাত মাইন্ডেড হওয়ার সত্ত্বেও প্রথম আলো এই সিন্ডিকেটের মধ্যে।
সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদার, ইফতেখার সাহেব, যারা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এরা সবাই এই প্রথম আলো গ্রুপের সাথে জড়িত। প্রথম আলো গ্রুপের আরেকটি সিস্টার কনসার্ন ডেইলি স্টার। তো এই ডেইলি স্টার থেকে যারা সাংবাদিক থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তাদের একটা বিরাট অংশ ইউনূস সরকারের মধ্যে একীভূত হয়ে গেল। আর বাংলাদেশে ডেইলি স্টারের যে মানে মাহফুজ আনাম সাহেবের স্ত্রী, তিনি যে এনজিওটা পরিচালনা করেন, সেই এনজিওটা হলো এরকম একটা এনজিও যে সারা পৃথিবী থেকে যত এনজিও গুলো বাংলাদেশের সরকারি বেসরকারি খাতে, এনজিও খাতে এই টাকা দেয়, ওটার প্রাথমিক অ্যাপ্রুভালটা হয়ে আসে সেই শাহিন আনাম ওনার এনজিওর মাধ্যমে। তারপর প্রথম আলোর আরেকজন মানে প্রভাবশালী সাংবাদিক আনিসুল হক, যিনি শেখ হাসিনার সঙ্গে যার খুব ভালো সম্পর্ক ছিল, আবার তার স্ত্রী মার্কিন দূতাবাসের খুব প্রভাবশালী কর্মকর্তা। তো এই সময়টাতে আপনি কি দেখেন যে যারা যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটে ছিলেন, ইনক্লুডিং ডক্টর ইউনূস, গত 10-15-20 বছর ধরে এদেরকে প্রথম আলো, ডেইলি স্টার এরা প্রমোট করছে এবং এরা বাংলাদেশের নায়ক মহানায়ক, এদের বাইরে কোনো পাণ্ডিত্য নেই এবং তারাই রাষ্ট্র ক্ষমতায় বসলো। আবার গিয়ে দেখুন রাজনৈতিক অঙ্গনে এখানে যারা যারা আসছে, এই বিএনপি সরকারের মধ্যে যারা যারা আছে, আপনি যদি জুনায়েদ শেখের কথা চিন্তা করেন, নুরুর কথা চিন্তা করেন, তারপর ডাক্তার জাহিদের কথা চিন্তা করেন, অথবা ববি হাজ্জাজ, এরা সবাই কিন্তু প্রথম আলোর স্নেহভাজন প্রিয় ব্যক্তিত্ব, ইনক্লুডিং রুমিন ফারহানা। কিন্তু রুমিন ফারহানাকে এখানে রাখা হয়নি, অন্য জায়গাতে। ফলে এই সরকারের উপরে এখনো পর্যন্ত সেই খলিলুর রহমান থেকে শুরু করে